আমরা শক্তি চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে আমাদের বাংলা কবিতার ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা শক্তি চট্টোপাধ্যায়ের বহুল প্রচলিত, বহুল প্রচারিত, জনপ্রিয় একটি কবিতা আনন্দ ভৈরবী, এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি আমরা কাজী সব্যসাচীর কণ্ঠে আবৃত্তি শুনেছি, রেকর্ডে সেই আবৃত্তি ধরা আছে। এছাড়াও পরবর্তীতে শক্তি চট্টোপাধ্যায় নিজেও এই কবিতার আবৃত্তি করেছেন এবং পরে আরও বহু মানুষ, বহু আবৃত্তি শিল্পীরা এই কবিতা আবৃত্তি করেছেন। আমরা এই কবিতার ব্যাখ্যায় যাব, তার আগে কবিতাটি একবার পড়ি। আজ সেই ঘরে এলাই পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাসিতে বটের মূল, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময়ে লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বামমুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এর হৃদয়পুর। সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। কবিতাটি শুনেই মনে হয় এই কবিতা বিরহের কবিতা, বিচ্ছেদের কবিতা, এক ব্যথিত বিষণ্ণ বিরহী হৃদয়ের ব্যাকুল আরতি। এই কবিতার সম্পর্কে আমরা ক্লাসে বলেছি যে এই কবিতা প্রথমে নান্দিমুখ পত্রিকায় প্রকাশিত হয়েছিল পৌষ 1370 বঙ্গাব্দ। অর্থাৎ যদি আমরা হিসাব করি দেখব যে 1964 সাল জানুয়ারি মাস, এই সময়ে প্রথম নান্দিমুখ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে ধর্মে আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থে প্রকাশ পায় আশ্বিন 1372 এই গ্রন্থের প্রকাশ। এই আনন্দ ভৈরবী, এই যে কথাটি আমরা জানি যে আনন্দ ভৈরবী একটি রাগের নাম। এই রাগ মূলত দক্ষিণ ভারতের রাগ। কর্ণাটকের যে শাস্ত্রীয় সঙ্গীত, সেই কর্ণাটকী ঘরানার এই রাগ এবং পরবর্তীকালে উত্তর ভারতে এই রাগ সমাদৃত হয়। বহু বাংলা কীর্তন এই রাগে তৈরি করা হয়েছে এবং আধুনিক মিউজিক থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা বলেন, তাদের গবেষণাপত্র বলছে যে এই রাগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মনকে ভালো করে দেওয়ার জন্য এই রাগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যাই হোক, আগে আমরা একটু কবিতাটা পড়ি, তারপরে আমরা এই কবিতার নামকরণ নিয়ে নিজেদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি। এলায়ে যা খুশি বলতে পারেন। এলায়ে বললে অনেকে মনে করেন এলায়ে বললে নাকি এই এলাই তো ব্যাপারটা বেশি করে ফুটে ওঠে। এটা তো নিজস্ব ব্যাপার, ইন্ট্রোস্পেক্টিভ ব্যাপার। তা এই যে সেই ঘরে, কোন ঘরে আর কার ছবি বা এলিয়ে পড়েছে? মনের ঘরে, হৃদয়পুরে। কোনো একজন প্রেমিকের মনের ঘরে, প্রেমিকের হৃদয়পুরে তার প্রেমিকার যে ছবি তা আজ এলিয়ে পড়েছে। কেন এলিয়ে পড়েছে? আসলে
যে ছবি খুব যত্নে থাকে, যে ছবির নিয়মিত পরিচর্যা করা হয়, যে ছবি নিয়মিত পরিষ্কার করা হয়, মোছা হয়, সেই ছবি কিন্তু এলিয়ে থাকে না। খানিকটা অযত্নে, খানিক অবহেলায়, খানিক অবজ্ঞায়, খানিক দুঃখে সেই ছবি এলিয়ে পড়েছে। আসলে দীর্ণ বিকীর্ণ ভালোবাসার ছবি এলিয়ে পড়েছে, এবং সেই এলিয়ে পড়ার কারণ অবজ্ঞা হতে পারে, অবহেলা হতে পারে, কোনো অযাচিত কারণ হতে পারে, অসহায়তা হতে পারে, দুঃখ হতে পারে, বিচ্ছেদ হতে পারে। আজ সেই ছবি আমার মনের ঘরে এলিয়ে গিয়েছে, তা যত্নে সযত্নে রাখা নেই। এমন ছিল না আষাঢ় শেষের বেলা। আমরা জানি, আমরা বর্ষাভিসারের প্রসঙ্গ জানি, এবং আমরা জানি, মনোবিজ্ঞানও বলে যে বৃষ্টি এলে সমস্ত প্রাণীকুল প্রিয় মিলনের আকাঙ্ক্ষায় আকুল হয়ে ওঠে। আমরা ব্যাঙের ডাকের কথা জানি, আমরা ময়ূরের পেখম মেলে নাচের কথা জানি। ফলে বৃষ্টি এলেই আমরা রাধার, বৈষ্ণব পদাবলিতে রাধার যে ব্যাকুলতা, বৃষ্টি পড়ছে বাইরে, তারপরে রাধার বুক ফেটে যাচ্ছে প্রিয় মিলনের আকাঙ্ক্ষায়, এই কথা জানি। এই কথা রবীন্দ্রনাথও তার প্রবন্ধে লিখছেন। তা এই যে এমন ছিল না আষাঢ় শেষের বেলা, কারণ আগে যখন আষাঢ় শেষের বেলা আসতো তখন আষাঢ় শেষে মিলন অবশ্যম্ভাবী ছিল, সেখানে বর্ষাভিসার হতো। তখন উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। অর্থাৎ বর্ষার বৃষ্টির ফোঁটার আঘাত ফুলের কোমলতাকে পীড়া দিলেও, ব্যথা দিলেও ফুল জানে যে এই ব্যথা পাচ্ছে ঠিকই, কিন্তু এই জল থেকেই আমার সারা জীবনের বেঁচে থাকার রস এবং রসদ আমি সংগ্রহ করে নিচ্ছি। প্রেমে ব্যথা অনিবার্য, থাকবেই, কষ্ট থাকবেই, কিন্তু এই ব্যথাকে সত্যি স্বীকার করেও, এই পীড়াকে সত্যি স্বীকার করেও আমি আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার রসদটুকু খুঁজে পাই, খুঁজে পেতাম। উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। অর্থাৎ আগে যে তাদের সম্পর্ক, কবি এবং কবির সেই মানুষই, তার প্রেমিকা, তার যে সম্পর্ক, তার সেই কাছের মানুষ, তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে খুব মধুর ছিল তা নয়। সেই সম্পর্ক যে খুব কুসুমাস্তীর্ণ ছিল, সেই সম্পর্ক যে খুব মসৃণ ছিল তা নয়। তাতে ব্যথা ছিল, আঘাত ছিল। কিন্তু তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা। অর্থাৎ তোমার প্রেমের ব্যথা স্বীকার করেও আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তোমাকে ভালোবেসেছি, এবং ওই ব্যথার মধ্যে দিয়েই, ব্যথাকে গ্রহণ করেই আমি তোমাকে ভালোবেসেছি। এরকম ছিল, তখন ছিল আনন্দ ভৈরবী। আগে ছিল, এখন কিন্তু নেই। উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, ছিল আনন্দ ভৈরবী, এখন নেই। এখন আনন্দ ভৈরবীর সুর আমার মনকে আর আনন্দ দেয় না। তারপরে কি বলছেন, আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাসিতে বটের মূল, এখনো বর্ষা কোঁদালে মেঘের ফাঁকে, বিদ্যুৎ রেখা মেলে। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে। গোঠ মানে হচ্ছে গবাদি পশুর চারণ ক্ষেত্র। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে পেয়েছি, কেনাবাসী বায়ে বাড়ই কালিনী নই কুলে, কেনাবাসী বায়ে বাড়ই গোঠ গোকুলে, আকুল শরীর মন ব্যাকুল পরাণ, বাঁশির শবদে মোর আওলাইল রন্ধন। ফলে গোঠ হচ্ছে গবাদি পশুর চর। এবং বলছে যখন আসেন, আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাসিতে বটের মূল। আমাদের মনে পড়ে যাবে সেই রাধা কৃষ্ণের অনুষঙ্গ, কৃষ্ণের বটের মূলে বসে বাঁশি বাজানোর অনুষঙ্গ, মনে পড়ে যাবে বৈষ্ণব পদাবলীর সেই কথাগুলো। কিন্তু আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে। যখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের বংশীঘণ্ট পড়ছি, সেখানে দেখছি যে রাখাল ছেলে
বাঁশির শব্দ, মানে বাঁশি বাজাচ্ছে বটের মূলে বসে, রাধা সবকিছু ছেড়ে ছুড়ে ছুটে চলে যাচ্ছে সেই বাঁশির আওয়াজ শোনার জন্য, প্রিয় মিলনের জন্য। এরকমও একটা দিন ছিল যখন ওই রাখাল ছেলের মতো মোহনীয়া বাঁশির সুরে আমাকে আকুল করে দিত। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসতাম আমার কাছের মানুষের মিলনের উদ্দেশ্যে, কিন্তু আজ তা নেই। কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল। যে বটের মূলে বসে আমার কাছের মানুষটি বাঁশি বাজাতো, আমার কাছের প্রেমিকা, আমার কাছের প্রিয়জন, যে বটের মূলে বসে বাঁশি বাজাতো, সে এখন বাঁশিটা বাজায় না। মোহনবাসী কৃষ্ণের বাঁশি। বটের মূল তাই বটের মূল আগে কাঁদতো, সেই বাঁশির শব্দের মধ্যে যেই আকুতি ছিল, যেই আরতি ছিল, সেই আরতিতে বটের মূল কাঁদতো, মুগ্ধতা নিয়ে কাঁদতো। এখন বটের মূলে, আমরা জানি বট গাছের মূলগুলো খুব বড় বড় হয়, সেখানে বসা যায়, কৃষ্ণ বসে সেখানে বাঁশি বাজাচ্ছেন, এই ধরনের ছবিও অনেক ক্যালেন্ডার বা ইত্যাদি জায়গায় পাওয়া যায়। তা বলছে কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল, অর্থাৎ যে মোহন বাঁশির ডাকে হৃদয়ে ঘর ছেড়ে পথে বেরিয়ে আসতো, এখন বেরোনোর উপায় নেই। কেন? এখনো বর্ষা, কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। অনেকে কি সব বলেন যে ওই কি সব কোদাল চালালে বিদ্যুৎ রেখা পাওয়া যায় নাকি মেঘ থেকে, এইসব না, কোদাল টোদাল না। আমরা খনার বচনে কোদাল মেঘের কথা পাই। কোদাল মেঘ এক ধরনের বিশেষ মেঘ। একে বিজ্ঞানের আবহাওয়াবিদদের পরিভাষায় বলা হয় অ্যাল্টো কিউমুলাস মেঘ। খণ্ড খণ্ড মেঘ হয় আকাশে। খনার বচনে আছে যে এই মেঘ যদি থাকে তাহলে কৃষকদের খুব দ্রুত খাল কাটা উচিত, তার কারণ অনতি দূর ভবিষ্যতে বৃষ্টি হবে। তো বলছে তাহলে কোদালে মেঘ আসলে কোদালিয়া মেঘ, সেখান থেকে কোদালে মেঘ। হ্যাঁ, ফলে এখানে কোদাল টালানোর কোনো ব্যাপার নেই। এবং দেখবেন কোদালে এবং মেঘ এর মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে, অর্থাৎ যুক্ত করে দিয়েছে। অর্থাৎ কিরকম মেঘ? কোদালে মেঘ। মেঘ অনেক ধরনের হয়, এরকমই একটি মেঘ, এক ধরনের বিশেষ মেঘ, খণ্ড খণ্ড মেঘ, যে মেঘ আকাশে থাকলে অনতি দূর ভবিষ্যতে বৃষ্টির সম্ভাবনা থাকে, ভীষণ বৃষ্টির সম্ভাবনা থাকে, তাকে কোদালে মেঘ বলে। তা বলছে এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। আগে বিদ্যুৎ রেখা মিলতো না। আগে এই বর্ষায়, আষাঢ় শেষের বর্ষায় আমি ছুটে যেতাম, সেখানে গিয়ে বৃষ্টিতে ভিজতাম এবং আমার প্রিয়ের সঙ্গে আমার মিলন হতো। কিন্তু এখন আকাশে শুধুই বিদ্যুৎ রেখা। আমার ভালোবাসাকে যে মেঘ আচ্ছন্ন করে দিয়েছে, ভালোবাসার আলো যার মধ্যে দিয়ে আর প্রবাহিত হতে পারে না, আর প্রতিফলিত হতে পারে না, আমার ভালোবাসার আলোকে ম্রিয়মান করে দিয়েছে যে মেঘ, সেই মেঘের পাশে বিদ্যুৎ রেখা। বিদ্যুৎ যেমন আকাশের বুক চিরে চলে যায়, বিকট শব্দে চলে যায়, তেমনি আমার হৃদয়কে বিকীর্ণ করে চলে গেছে আমার ভালোবাসা। এবং বিদ্যুৎ ক্ষণস্থায়ী। আমরা আত্মবিলাপ কবিতায় পড়েছি মধুসূদন দত্তের, ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিকে ধাদিতে। তা সেরকম বিদ্যুৎ তো ক্ষণস্থায়ী। এই প্রেমটিও আমার কাছে ছিল ক্ষণস্থায়ী, এই প্রেমটিও এখন আর নেই। ফলে এখন শুধু বৃষ্টি, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে, এখন শুধু বৃষ্টি, এখন শুধুই চমক। এখন মোহনবাসীর সুর বাজে না, এখন মোহনবাসীর সুরে আমি ঘর ছেড়ে বেরোতে পারি না, এখন গোঠে রাখাল ছেলের মতো প্রিয় মানুষটি আসে না। এখন শুধু চমক আছে, ক্ষণস্থায়ী চমক আছে, তার মধ্যে চিরকালীন শাশ্বত প্রেমের আবেদন, থেকে যাওয়ার, হাতে হাত রেখে ভরসা দেওয়ার কথা নেই, আছে শুধু চমক। সে কি জানিত না এমনই দুঃসময়ে লাফ মেরে ধরে মোরকের লাল ঝুটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। সে কি জানিত না
এইবার দেখবেন সে কি জানিত না বলে পরপর 4-5টি প্রশ্ন করছেন কবি। অর্থাৎ আর্ত হৃদয়ের অভিমানী প্রশ্নমালার উচ্চারণ। যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, যে সম্পর্ক ফুরিয়ে গিয়েছে, সেই সম্পর্কের আর্ত অভিমানী প্রশ্নমালার উচ্চারণ। সে কি জানিত না এমনই দুঃসময়ে লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি। মোরগের লাল ঝুঁটি অর্থাৎ এই শিকারী আগ্রাসনমূলক যে মানসিকতা, নগর সভ্যতার যে আগ্রাসন, নগর কেন্দ্রিক সভ্যতা, শহরে সভ্যতা, তথাকথিত উন্নয়নের যে সভ্যতা, সেই সভ্যতার যে আগ্রাসন, যে নাগরিকতা, তা প্রেমকে অনেক বেশি ক্ষতবিক্ষত করে। দেখবেন আছে, নিয়ন আলোয় পূর্ণ হলো যা কিছু আজ ব্যক্তিগত। শঙ্খ ঘোষের কবিতা আছে না, যে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। শঙ্খ ঘোষের কবিতায় আছে। অর্থাৎ যে আমার কাছের মানুষটি, যাকে আমি একলা মুখ দেখাতে পারি, গলির কোণে নিভৃতে যাকে আমি মুখ দেখাতে পারি, আমার নিজের মুখটাই দেখাতে পারি, আমার মুখ তো আমার মনের দর্পণ স্বরূপ, ফলে আমি যাকে আমার মুখটা দেখাতে পারি তাকে আমি আমার মুখটা দেখাতে পাচ্ছি না। কারণ যখনই মুখটা দেখাতে যাচ্ছি তখনই আমি আমার নিজের বিজ্ঞাপিত মুখ দেখাচ্ছি। কারণ নিয়ন আলোয় পূর্ণ হয়েছে এই শহরের আধুনিকতার চাকচিক্যে আমার ভালোবাসার আন্তরিকতা, আমার ভালোবাসার সহজতা, আমার ভালোবাসার সরলতা অনেক হ্রাস পেয়েছে। তাই বলছে, তাই আমি আমার নিজের মুখকে দেখাতে পারি না, বিজ্ঞাপনের আলোর নিচে দাঁড়িয়ে আমি আমার নিজের মুখ দেখাই। গলির কোণে নিভৃতে আমার নিজের মুখ, আমার নিজের আসল আমি আমার সবচেয়ে কাছের মানুষটিকে দেখাতে পারি না। সেই মানুষটি তোমাকে জাজ করবে না, কিন্তু তারপরেও তাকে আমি দেখাতে পাচ্ছি না। নিজেকে খানিকটা হিরো প্রমাণ করে তারপরে তার সামনে আমি নিজেকে উপস্থাপন করছি। ঠিক তেমনভাবে সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি। অর্থাৎ এই যে লাফ মেরে ধরে মোরগ ধরা সহজ নয়, কিন্তু সেই নগর সভ্যতার আগ্রাসন লাফ মেরে মোরগের লাল ঝুঁটির মতো, মানে একেবারে দক্ষ শিকারীর মতো আমাদের ভালোবাসাকে স্বীকার করছে, আমাদের ভালোবাসাকে ক্ষতবিক্ষত করছে। দুঃসময় তো বটেই, যে সময় হৃদয়ের অপচয় করার ব্যথার কোনো দাম দেয় না, সে সময় তো দুঃসময় বটেই। তাই জন্য বলছে, সে কি জানিত না এমনই দুঃসময়ে লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি। অর্থাৎ ভালোবাসার সময় যা ছিল ভালোবাসার সময়, এখন তা দুঃসময়, এখন ভালোবাসা নেই। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বামমুঠি। আগে যা ছিল হৃদয়ের বিনিময়ে, এখন তা হৃদয়ের অপচয়। সে চলে যাওয়ার পরেও আমি বহু চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার, কিন্তু সব অপচয় হয়েছে, সব অপব্যয় হয়েছে। সে ফিরে আসেনি। বহু চেষ্টা করেছে, সে আসেনি। তা কৃপণের বাম মুঠি, প্রথম কথা যে কৃপণ, তার হাত থেকে অর্থ গলে না, এবং সেটা যদি বা হাত হয়, বা হাতের মুঠো থেকে যেমন কৃপণের অর্থ কোনোভাবেই বেরোয় না, তেমনি আমি বহু চেষ্টা করেও, বহু হৃদয়ের অপচয় সত্ত্বেও তোমার ভালোবাসা পাইনি। তুমি ভালোবাসা দানের ক্ষেত্রে কৃপণের বাম মুঠির মতো কার্পণ্য করেছ, তুমি আমার ভালোবাসা দাওনি। তারপরে বলছেন, সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এর হৃদয়পুর। সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এর হৃদয়পুর। অর্থাৎ রাজধানীর মধ্যে জৌলুস আছে, রাজধানীর মধ্যে চাকচিক্য আছে, জাকজমক আছে, চমক আছে, প্রাচুর্য আছে, গভীরতা নেই, আন্তরিকতা নেই, হৃদয়পুরের বিনিময়ের সুযোগ নেই, নির্ভীত অবকাশ নেই।
তাই জন্য বলছেন, তো সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এই হৃদয়পুর। দেখুন কি চমৎকারভাবে হৃদয়পুর শব্দটা ব্যবহার করেছেন। আগে প্রণয়ী তো আমার হৃদয়পুরেই বাস করত, এখন সে রাজধানীতে বাস করে, অর্থাৎ ওই নগর জীবনের চাকচিক্যে সে নিজেকে সংলগ্ন করেছে, নিজেকে সে বিলিয়ে দিয়েছে। এখন আমার হৃদয়পুরে সে থাকে না, সে থাকে ঐশ্বর্যের মধ্যে, বৈভবের মধ্যে, রাজধানীর জাঁকজমক প্রাচুর্যের মধ্যে, জনবহুল জীবনের মধ্যে। অনেক জনের সঙ্গে সে থাকে, শুধু আমার সঙ্গেই সে নেই, আমার হৃদয়পুরেই সে নেই। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এর হৃদয়পুর। এরপরে বললেন, এইবার প্রেমিকের সোচ্চার, প্রেমিকের প্রত্যয়, প্রেমিকের একেবারে অধিকার বোধ থেকে যে উচ্চারণ, সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র। কি কনফিডেন্ট প্রেমিক যে আমি তাকে যতটা চিনি আনখ সমুদ্র। এই আনখ সমুদ্র কিন্তু কবির বানানো শব্দ, এই শব্দ অভিধানে ছিল না, এবং এই শব্দ আগেও কোনো কবি বা বাংলা সাহিত্যে সেভাবে ব্যবহার করেননি। আসলে কবিরা অনেক সময় শব্দ তৈরি করেন, রবীন্দ্রনাথ অনেক শব্দ তৈরি করছেন, যেমন ধরুন ক্রন্দশী, পলতা, এগুলো রবীন্দ্রনাথের বানানো শব্দ। ঠিক তেমনভাবে বহু কবি বহু শব্দ ব্যবহার করেছেন। আমাদের শক্তি চট্টোপাধ্যায় এই আনখ সমুদ্র শব্দ ব্যবহার করছেন। তাকে আমি কিভাবে, অর্থাৎ প্রেমিকাকে আমি যতটা জানি তার আনখ সমুদ্র জানি, অর্থাৎ আনখ মানে নখ থেকে নখাগ্র থেকে তার প্রতিটা নখের কোণা থেকে আমি শুরু করে তার সব জানি, সমুদ্র পর্যন্ত জানি। সমুদ্রকে জানা তো সহজ নয়, সমুদ্রের বিশাল ব্যাপ্তি, ফলে নারীর মনকেও তো বোঝা সম্ভব নয়। শরীরকে বোঝা সম্ভব, মনকে বুঝতে গেলে তার বিশাল ব্যাপ্তিকে বুঝতে হয়। অর্থাৎ নখ সমুদ্র, ফলে নখ থেকে সমুদ্র পর্যন্ত, সমুদ্র যদি মনের বিশালতা হয় তাহলে নখ যদি তার শারীরিক দিকটার কথা ইঙ্গিত করে, তাহলে আমরা বুঝবো তাকে শারীরিক এবং মানসিকভাবে যতটা জানা সম্ভব তাকে জেনেছে। সেরকম অধিকার বোধ থেকে তিনি বলছেন, সেরকম প্রত্যয় নিয়ে সে বলছে যে আমি তাকে যতটা চিনেছি আর কেউ চেনেনি। আমরা অনেক সময় বলি যে আমি তাকে যতটা ভালোবাসি তাকে আর কেউ ততটা ভালোবাসে না, এ তো অধিকার বোধ থেকে এই উচ্চারণ করি। সেরকম আমি তাকে যত চিনি, আমি তাকে যত জানি আনখ সমুদ্র, তার সব জানি আমি, আমার মতো তাকে কেউ জানে না। আবার কবি বললেন, এই যে তার আগে দেখুন এই যে হৃদয়পুর শব্দটা, এই হৃদয়পুর শব্দটা কিন্তু কবির খুব প্রিয় শব্দ। বহু কবিতায় এই হৃদয়পুরের প্রসঙ্গ এসেছে। দেখবেন একটা কবিতাই আছে হৃদয়পুর বলে, সেখানেও কবি বলছেন, কবিতার নামই হৃদয়পুর, শক্তি চট্টোপাধ্যায়। তিনি বলছেন, তখনও ছিল অন্ধকার, তখনও ছিল বেলা, হৃদয়পুরের জটিলতার করিতেছিল খেলা। শেষে বলছেন, কি কাজ তারে ডাকি আর এখনো এই বেলা, হৃদয়পুরের জটিলতার ফুরুলো ছেলে খেলা। অর্থাৎ বুঝতে পারি আগে একটা সময় ছিল যখনও সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, হৃদয়পুরের জটিলতার করিতেছিল খেলা। অর্থাৎ এটা টালমাটাল অম্লমধুর সম্পর্কেই আমি টিকেছিলাম, আমার প্রেমটা টিকেছিল। কিন্তু এখন কি কাজ তারে ডাকি আর এখন ওই বেলা, এখন তাকে ডেকে কি হবে? সে তো ফুরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সে তো চলে গেছে, সে তো বিদায় জানিয়েছে। হৃদয়পুরের জটিলতার করিতেছিল, হৃদয়পুরের জটিলতার ফুরলো ছেলে খেলা। এই প্রেমই আসলে ছেলে খেলা ছিল। এই প্রেম, এর মধ্যে ছেলে খেলা ছিল, সত্যতা ছিল না, গভীরতা ছিল না। তাহলে এই হৃদয়পুর শব্দটি শক্তি চট্টোপাধ্যায়ের খুব প্রিয় শব্দ। আচ্ছা, এরপরে কি বলছেন, আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী। অর্থাৎ প্রথম স্তবক আবার ফিরে এলো। শক্তি চট্টোপাধ্যায়ের অনেক কবিতাতেই এই ধরনের শব্দ বা পংক্তি ফিরে ফিরে আসে। অবনী বাড়ি আছোতে পেয়েছি, যেতে পারি কিন্তু কেন যাবতে পাচ্ছি, অনেক ধরনের কবিতাতে এইটা আছে। এই যে বারবার ফিরে আসা,
একে আমরা কবিতার পরিভাষায় বলি ধ্রুবপদ বা রিফ্রেন। বারবার ফিরে আসে। কেন ফিরে আসে? এমফ্যাসিস করার জন্য, অথবা কোনো সময় ভিন্ন তাৎপর্য নিয়ে। প্রথমে যে ছিল যে উদ্যান, প্রথম স্তবকে যখন আমরা পড়েছিলাম উদ্যানে ছিল বড়সড় পীড়িত ফুল আনন্দ ভৈরবী, তখন আমরা বুঝতে পারি এই আনন্দ ভৈরবী আগে ছিল, এখন নেই। আর এখন এই আনন্দ ভৈরবী খানিকটা নিজেরই কাছেই নিজের পরিহাস। আনন্দ ভৈরবী মানে এটা খানিকটা ব্যাজস্তুতির মতো, স্তুতির ছলে নিন্দা এবং নিন্দার ছলে স্তুতি, অর্থাৎ খানিকটা বিপরীত আভাস দেয় যে এখন আর আনন্দ ভৈরবী দিয়ে কি হবে, এখন আনন্দ ভৈরবী আমাকে আনন্দ দেয় না, এখন আনন্দ ভৈরবী শুনলেই বা গাইলেই বা বাজালেই আমার তোমার কথা মনে পড়ে, তোমার স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খায়, আমার অভিমানী মন একের পর এক তোমার প্রতি প্রশ্নমালা ছুড়ে দেয়। সে কি জানিত না, সে কি জানিত না, সে কি জানিত না। দেখবেন এই আনন্দ ভৈরবী প্রসঙ্গে মনে পড়ে আমাদের রবীন্দ্রনাথের মানসী কাব্যগ্রন্থের একটি কবিতা ভৈরবী বলে। সেখানে বলছেন, রবীন্দ্রনাথ বলছেন যে, ওগো কে তুমি বসিয়া উদাস মূরতি বিষাদ শান্ত শোভাতে, ওই ভৈরবী আর গেও নাকো এই প্রভাতে। কারণ ভৈরবী এখন গেয়ে লাভ নেই। এখানেও তো আনন্দ ভৈরবী এখন আর আলাদা তাৎপর্য নিয়ে আসে না, এখন শুধু স্মৃতি হয়ে কবিকে হন্ট করে। যে আনন্দ ভৈরবী ছিল এককালে বর্ষা পীড়িত ফুল ছিল, অর্থাৎ ব্যথা বিদীর্ণ প্রেমের অবহেলা থাকলে উপেক্ষা ছিল না। একসময় তার ছবি আমার মনের ঘরে সযত্নে লালিত ছিল, একসময় তার বাঁশি শুনে আমার মন উদাস হতো, তার আহ্বান শুনে, এই বাঁশি মানে তো আহ্বান, সেই আহ্বান শুনে আমি ঘর ছেড়ে ছুটে যেতাম প্রিয় মিলনের উদ্দেশ্যে। কিন্তু এখন শুধুই আছে বিদ্যুৎ রেখার চমক, তার ছবি পড়েছে এলিয়ে, সে চলে গেছে। আগে যা ছিল হৃদয়ের বিনিময়, এখন তা হয়েছে হৃদয়ের অপচয় মাত্র। কবিতাটি যদি খুব ভালো করে দেখেন, দেখবেন এখানে অতীত এবং বর্তমানের একটা দ্বন্দ্ব আছে। দেখুন বর্তমান কাল নিয়ে লেখা কি কি কটি এখানে পংক্তি আছে, চরণ বলবো আমরা, চরণ আছে কটি। দেখুন, আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, পড়েছে অর্থাৎ বর্তমানকাল। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাসিতে বটের মূল, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। চারটে বর্তমান লাইন। আবার শেষ স্তবকে আবার ওই লাইনটা ফিরে আসছে যে আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, অর্থাৎ বর্তমান বিষয়কে নিয়ে 5টি লাইন আছে। এবার দেখি তো আমরা অতীতকে নিয়ে কটি লাইন আছে। এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, সে কি জানিত না এমনই দুঃসময়ে লাভ মেরে ধরে মোরগের লাল ঝুল। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের মুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়। সে কি জানিত না আমি তারে যত জানি আনক সমুদ্র। এমন শেষ স্তবকে, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল। দেখুন 8টি বাক্য আছে অতীত নিয়ে, আর বর্তমান নিয়ে মাত্র 5টি। আসলে ভারাক্রান্ত হৃদয়ের স্মৃতি মেদুরতা বর্তমানকে ছাপিয়ে মনকে খানিকটা অতীতচারী করেছে। শব্দ চয়নের ক্ষেত্রেও দেখবেন কি চমৎকার তার কথা। কখনো এলায়ে পড়েছে শব্দ ব্যবহার করছেন, কখনো কোদালে মেঘের ফাঁকে, এই কোদালে মেঘ এই ধরনের শব্দ ব্যবহার করছেন। আবার কখনো সাধু ভাষার তৎসম শব্দের ব্যবহার করছেন, বর্ষা না বলে বর্ষা বলছে, বিদ্যুৎ রেখা শব্দ ব্যবহার করছেন, মোহনবাসীর প্রসঙ্গ আনছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি নতুন শব্দ তৈরি করছেন, যেমন আনখ সমুদ্র। এখানেই শব্দের খানিকটা জাদুকর হয়ে ওঠেন শক্তি চট্টোপাধ্যায়। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে 6-6-2 এই ধরনের তার বিভাজন, এবং কোথাও গিয়ে এই কবিতা এক ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া প্রেম
তার ইঙ্গিতকে বয়ে আনে। আসলে যখনই বর্ষা আসে তখন কবির মন উদাস হয়, তখনই ওই বর্ষার দিনে প্রিয় মিলনের আকাঙ্ক্ষা তৈরি হয়। মন খানিকটা পুরনো দিনে ফিরে যেতে চায় সেই প্রেমের দিনগুলি। তার ছবি আছে, তার আমার মনের ঘরেই তার ছবি আছে, কিন্তু সেই ছবি দীর্ঘদিনের শোকে, অবহেলায়, অবজ্ঞায়, অযত্নে এলায়িত হয়েছে, বেঁকে গেছে। কিন্তু আমার মন থেকে সেই ছবি কিন্তু খুলে পড়েনি, খসে যায়নি। ফলে যে আনন্দ ভৈরবী এককালে আমার মনকে প্রেমের মাধুর্যে ভাসিয়ে নিয়ে যেত, সে আনন্দ ভৈরবী এখন আমাকে বিষণ্ণ আর্ত হৃদয়ে স্মৃতি মেদুরতায় অতীতচারী করে তোলে। ফলে এই কবিতা কোথাও বিষাদের কবিতা, বিরহের কবিতা এবং স্মৃতিচারণের মধ্যে দিয়ে ওই ফেলে আসা পুরনো সেই দিনের কথায় একবার করে মনে করার কবিতা। এই মোটামুটি আনন্দ ভৈরবীর একটা আলোচনা। আমরা ক্লাসে অনেক ডিটেলসে আলোচনা করেছিলাম, প্রতিটা শব্দ ধরে ধরে। আমরা এখানে একেবারে ছোট পরিসরে আলোচনা করে নিলাম।